এটা এক ধরনের চালাকি জনগণের সঙ্গে। এটা নিয়ে চিটং বন্দরকে দিয়ে দেওয়া হচ্ছে, এটা বহুদিন আগে থেকে বলা হচ্ছিল, অভিযোগ উঠছিল। তাতে করে হঠাৎ করে এত অল্প সময়ের মধ্যে আমার কি এমন জরুরি হয়ে গেল যে এই বন্দর একটার পর একটা বিদেশিদের হাতে তুলে দিতে হবে, এবং বন্দরের এমন কোন পরিস্থিতি তৈরি হলো যে বাংলাদেশ মানে বিপদে পড়ে গেছে যে বন্ধ দিতে হবে। আমি একটা স্টোরি দেখলাম, ডক্টর ইউনূস যখন পুরস্কার পেলেন, নোবেল পুরস্কার পেলেন, প্রথম আলোর একটা লিড নিউজ হচ্ছে যে চিটং বন্দরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, 6 সালে দেখেন, সেই সময় থেকে চিন্তা করছে উনি চিটং বন্দরকে দিয়ে দিতে হবে, দেশ উন্নয়নে ভাসা যাবে। সো কিন্তু সেটাই আমরা দেখলাম এখন উনি ক্ষমতা পেয়ে একটার পর একটা দিয়ে দিচ্ছে, এবং ওই দিনই দিচ্ছে যেদিন বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ রায় হতে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার কিভাবে হবে। সেই বিচারের দিন সবাই যখন সেখানে মনোনিবেশ করেছে, রায় কি দে কোর্টে, যখন কোর্টের বিচার হচ্ছে, কোর্টের রায় ঘোষণা হচ্ছে, তখন উনি কন্টিনেন্টাল হোটেলে বিদেশিদের সাথে চুক্তি করছেন, যেটা মানুষের অজানার মধ্যে রয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে কোনো প্রচারও ছিল না। সো এবং একই সঙ্গে আবার 32 নম্বর ভাঙার আয়োজন চলছে। পুরো মিডিয়াকে ফোকাস দেওয়া হচ্ছে এই কোনো জায়গায়, যাতে করে মানুষের দৃষ্টি অন্য জায়গায় থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কয়দিন পরে ইলেকশন দিচ্ছেন আপনি, ফেব্রুয়ারিতে ইলেকশন, নতুন একটা সরকার আসবে, আপনার কেন এত তাড়া যে এটা বিদেশিদের হাতে তুলে দেবেন? আপনি অনির্বাচিত একটা সরকার, আপনি অনির্বাচিত, আপনার কোনো ম্যান্ডেট নাই যে একটা বিদেশি বাংলাদেশের প্রাণ যেটা, সেটাকে সহ আরও কয়েকটা বন্দরকে তুলে দেওয়া এবং নতুন বন্দর নতুন তৈরি করার জন্য, পোর্ট বা এটা কার্গো তোলার জন্য আবার টার্মিনাল করা, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে একটা বিদেশি চক্রান্ত, যেগুলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেগুলো বারবার বলে আসছে যে উনি বিদেশিদের তাবেদারি করার জন্য এসেছেন, সেটাই উনি এখানে প্রমাণ দিচ্ছেন। কারণ যদি একটু বুঝতে চাই না, যদি বোঝার কথা হচ্ছে, এখন আমি বলি এই বন্দরের আসলে ওনারা হিসাবে দেখাতে পারবেন, অনেক লাভ দেখাতে পারবেন বাংলাদেশকে, লাভে লাভে ভরিয়ে দিয়েছেন। উনি যে একটা ইনভেস্টর একজন ব্যক্তি আনছেন, উনার বক্তৃতা, উনার সেই স্লাইড, এগুলো দেখলে আপনি বলছেন বাংলাদেশ তো আকাশে উঠে গেছে। আপনি বিডার সম্মেলনের কথা বলছেন? হ্যাঁ, বিডার যে সম্মেলন, হ্যাঁ সম্মেলনের কথা। উনি এমন এক বিশেষজ্ঞ আনছেন, এইরকম বিশেষজ্ঞ তো বাংলাদেশ আর নাই, আর দেখিও নাই আমরা এগুলা। উনি হায়ার করে এনেছেন, এবং এত হায়ার করে এনেছেন যে বাংলাদেশ উন্নয়নে আর এই যে বিদেশি ইনভেস্টমেন্টে ভরে যাচ্ছে। আমাদের হচ্ছে নিজেদের ইনভেস্টমেন্টেরই 2 টাকা হয় না, আর বিদেশি ইনভেস্টমেন্টে ভরে দিচ্ছেন, এবং বন্দর দিয়ে দিতে হবে, এই সমস্ত এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আন্ডার টেবিল ডিল। আন্ডার টেবিল ডিল না হলে আপনি একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতেন, আপনি একটা স্বচ্ছ টেন্ডার দিতেন। টেন্ডারও না, স্বল্প সময়ের মধ্যে এটা ডিল করা, এবং এমন একটা দিনে করা যেটা মানুষের দৃষ্টি থেকে করে রাখা, এবং এমন একটা জিনিস করা যেটা আদালতও চ্যালেঞ্জ করা যাচ্ছে না। আদালতে কেউ জেলে এগুলোকে, আগে শেখ হাসিনার আমল, অন্য আমলে মানুষ সাধারণ বিষয় নিয়ে আদালতে যেতে পারতো, আদালতে চ্যালেঞ্জ করতে পারতো। এখন আদালতে চ্যালেঞ্জ করা মানে হচ্ছে যে ওর বিপদ ডেকে আনা। এই যে জুলাই সনদ করলো, সেটাও আদালতে যেতে পারবে না, যা ইচ্ছা তা। মানে একটা অনির্বাচিত সরকার অভ্যুত্থানের দোহাই দিয়ে যা ইচ্ছা তা করতে পারবে। তাহলে নির্বাচিত সরকার এবার দরকার কি? উনি অনন্তকাল থেকে গেলে হবে? ফেব্রুয়ারিতে ইলেকশনেরও কি দরকার? এমনিতে তো যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে যাদেরকে নির্বাচিত করবে তাদের ঠুটো জগন্নাথ করে রাখছে, কারণ এর আগেই উনি একটা সনদ স্বাক্ষর করে রেখেছেন। সনদ, এই যে একটা আইনগত দিয়ে দিয়েছেন, আইনগত এটা কি বলে, আইনগত মানে দিয়ে দিয়েছেন যে এটা আইন পাশ করেছেন উনি আইন জারি করে দিয়েছেন রাষ্ট্রপতিকে দিয়ে। তাহলে আর ওরা এসে কি করবে? ওরা এসে আপনি যা বলেছেন তা হা করার জন্য তো একটা পার্লামেন্ট দরকার নাই, তা একটা নতুন সরকার দরকার নাই। তাহলে উনি যদি সব করে যাবেন, তাহলে তো আমাদের এই নির্বাচন প্রক্রিয়া, আমাদের স্বচ্ছতা, সব কথা, সব জায়গায় আমাদের মানে গলত তৈরি হচ্ছে। হ্যাঁ জি, যদি আমরা একটু বুঝতে চাই যে এই যে বন্দর তো কেউ না কেউ পরিচালনা করবে, যদি বিদেশি কোম্পানি বেশি দক্ষ মনে হয় এবং তারা যদি আমাদের বেশি প্রফিট দিতে পারে, তাহলে এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধা নাই, সেটা আপনি জনগণকে জানান। সেটা আপনি জনগণকে না জানিয়ে চোরের মতো বিশেষ একটা দিনে কেন করতে হবে? আপনি জনগণকে বুঝান, জনগণের মেন্টাল ইয়েতে আসুক। আপনি যে 2006 সালে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা বারবার বলতেন যে কেন এটা বিদেশিদের হাতে দেওয়া দরকার, এবং দেশি লোক যারা আছে তারা কেন ভালোভাবে পারছে না। আপনার কাছে যদি এই তথ্য থাকে, আপনার কাছে যদি এটাও থাকে যে আমি এই জন্যই করেছি যে যারা সরকারে আসবে তারা এই ধরনের চুক্তি করবে না নিজেদের স্বার্থে,
এবং তাদের নিজস্ব যন্ত্রণায় আমরা এটা পারবো না, তারা তাদের বিশেষ স্বার্থে, তারা আবার কিছু খাওয়ার স্বার্থে হয়তো এই চুক্তি করবে না, সেই জন্য আমি করে যাচ্ছি, সেটাও বলেন। সেটা বলেন না কেন আপনি? সেটা যদি আপনি বলতে পারেন, এটা যদি লাভজনক যদি দেখাতে পারেন আমরা, এবং এটা যদি স্বচ্ছতার সাথে দেওয়া হয়, তাহলে আপত্তি কোথায়? আপনি তো নিশ্চয়ই সরকারে আছেন দেশের কল্যাণের করার জন্য, কিন্তু যতদিন দেখা যাচ্ছে আপনার যত কাজ গেছে কল্যাণের তো কোনোটা হয় নাই, সেই কারণে মানুষ সন্দেহ করে। শেখ হাসিনার ক্ষেত্রে তাকে কেন নির্দেশদাতা হিসাবে চিহ্নিত করে বিচার হচ্ছে, এবং অবশ্যই তাদের আইনে আছে, আইনে যখন এসেছে মামুন সাহেবরা তারা আইন অনুযায়ী কাজ করেছেন, সেখানে নির্দেশদাতা লাগছে কেন আরেকজন? কিন্তু মামুন সাহেব তো রাজসাক্ষী হয়ে তার বিরুদ্ধে, রাজসাক্ষী কেন হয়, কিভাবে হয় সেটা তো আপনি জানেন। রাজসাক্ষী তো করাই হয় যে আরেকজনকে কিভাবে সাজা দেওয়া যায় এবং সে নিজে কিভাবে মুক্ত হবে সেই বিষয়গুলো সরকারকে সহায়তা করা, মানে সরাসরি। তো রাজসাক্ষী হোক আর না হোক, যে আইন যেভাবে আছে, পুলিশকে তো ইকুইপটেড করা হয়েছে, পুলিশকে তো বলা হয় নাই যে তুমি এখানে যাও অস্ত্র ছাড়া, অস্ত্র নিয়ে তো পুলিশ যাবে। এবং পুলিশ যে ডিএমপি কমিশনার যেটা বলছে এটা রাইটলি বলেছেন, উনি আর ওই নির্দেশ উনি করতে পারেন, ওনাদের ওইটুকু অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে অধিকার তার আছে, কিন্তু নির্দেশদাতা বানাচ্ছে আরেকজনকে। সেটা হচ্ছে মানুষের চোখে লাগছে, মানুষ সেটা সমালোচনা করছেন, আপনিও সেটাই বলছেন। আর যেটা বলছেন এই রায় কার্যকর করার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভারতের সহযোগিতা ছাড়া এই রায় কার্যকর করা খুবই ডিফিকাল্ট, কারণ যেই আইনে আসামি প্রত্যার্পণ যে চুক্তি আছে ভারতের সাথে, সেটা তো এখানে মোটেই কার্যকর হবে না, কারণ তার ক্লজ যেই শুরুতেই আছে, আর্টিকেল 3 আছে সেই ক্লজে, যে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে যদি মামলা করে থাকে, যদি এটা প্রতীয়মান হয় যে তার প্রতিপক্ষ তাকে মানে তার রাজনীতিকে শেষ করার জন্য তাকে প্রাণনাশের চেষ্টা করছে, তাহলে এটা কার্যকর হবে না। এবং আরও কতগুলো একটার পর একটা যেগুলো আছে, যে তারা যদি মনে করে যে বিচারটা হয়েছে সেটা অন্যায় বিচার হয়েছে, যা তারা যদি মনে করে যে ওই ক্লজ অনুযায়ী উনি এখানে আসলে প্রাণনাশের সম্ভাবনা আছে, তো অনেকগুলো ধারা আছে, এগুলো একটার পর একটা, সবগুলোতেই দেখা যাচ্ছে তাকে আসলে আনা খুব কঠিন। এখন আসিফ নজরুল সাহেব বলেছেন যে আইসিটি দিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট দিয়ে তারা ওনাকে আনতে পারেন, সেটাও এই ধরনের কার্যক্রম অতীত হয়েছে কিনা আমি জানি না, এবং এটা খুবই তাদের দায়িত্বও না এটা। ভারত একটি স্টেটমেন্ট দিয়েছে যে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে থাকবো, এরকম একটি স্টেটমেন্ট বিভিন্ন ভারতের যে স্টেটমেন্ট সেটা হচ্ছে ধরি মাছ নাচই পানি। আচ্ছা, ভারত কখনোই এইটা করতে পারে না, কারণ দুইটা কারণ। একটা হচ্ছে আওয়ামী লীগের সাথে তাদের যে অ্যালায়েন্স, এটা 71 থেকেই তারা ভারতের সঙ্গে আছে, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সময় এই দলটি তখন ক্ষমতায় ছিল। পরবর্তী পর্যায়ে যখনই এরা ক্ষমতায় ছিল তখনও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে তারা, এবং ভারতের যে সমস্ত কনসার্নগুলো ছিল, বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রম সীমান্তে, সেগুলো দমনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছিল। বিএনপির আমলে তারা অভিযোগ করতো যে বিশেষ করে 1/11-এর আগে, ওই খালেদা জিয়ার প্রথম আমলে 2001-এর ওই সময়, দ্বিতীয় আমল, প্রথম আমলও অভিযোগ করছে, দ্বিতীয় আমলের যে 10 টাকা অস্ত্রসহ যখন হলো, তখন এই যে ভারতের বিদ্রোহী গ্রুপগুলো বাংলাদেশে যেভাবে সক্রিয় ছিল, সেগুলোকে কেন্দ্র করে তারা খুবই ছিল, মানে উদ্বিগ্ন ছিল যে বাংলাদেশ তাহলে তাদের মাটিকে ব্যবহার করতে দিচ্ছে ভারতের সশস্ত্র গ্রুপগুলোকে। এবং ভারতও তো বাংলাদেশের বিরুদ্ধে এই আপনি যদি খেয়াল করে থাকেন, এই বাংলাদেশের সশস্ত্র গ্রুপগুলোকে কিন্তু তারা জায়গা দিয়েছিল। তার প্রেক্ষিতে শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় এসে ওইটা বন্ধ করলো, যে না, আমাদের সশস্ত্র গ্রুপগুলোর সাথে ভারত যাতে না দেয়, সহযোগিতা না দেয়। তারপর শান্তি চুক্তি হলো। তো শান্তি চুক্তির পরবর্তী পর্যায়েও যখন ভারত অভিযোগ করছে যে বাংলাদেশের মাটি উলফা এবং আদার্স ব্যবহার করছে, তো সবগুলো মিলিয়ে শেখ হাসিনার আমলটাতে শেখ হাসিনা এই আশ্বাস ভারতকে দিতে পেরেছে যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। ভারতও সেটুকু মেনটেন করেছে। তারপরে ভারতের সাথে অনেকগুলো চুক্তি ছিল, যেগুলো বলা হয়েছিল গোলামি চুক্তি। এই গোলামি চুক্তি আবার প্রমাণ করতে পারে নাই কোনোটাই যে গোলামি চুক্তি একটু বাদ দিতে পারে নাই। তো সার্বিকভাবে যদি ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যদি দেখা হয়, একটা চুক্তি হয়ে গেলে বাদ দেওয়া কি অত সহজ? এই দেশেরই তো সরকার, যখন আওয়ামী লীগ না সহজ, যদি ওই চুক্তি কেন সহজ না, আমার দেশ
বিক্রি করে দিয়ে আপনি এমন একটা চুক্তি করবেন। ডক্টর ইউনূস এখন যে চুক্তি করে যাচ্ছে, এগুলো যে আপনি মনে করছেন এগুলো থাকবে, যদি এগুলো যদি দেশ বিরোধী চুক্তি হয়ে থাকে, যে নির্বাচিত সরকার আছে তার তো দায়িত্ব থাকে তখন। এইখানেও যখন ডক্টর ইউনূস যদি মনে করেন যে ভারত যে আওয়ামী লীগ সরকার যে চুক্তিগুলো করে গেছে সে যদি আমাদের দেশের বিরুদ্ধে হয়ে থাকে, অবশ্যই উনি এটা বাতিল করতে হবে। এটা তো ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার মানে এই নয় যে তাকে আমার সার্বভৌমত্ব এবং আমার স্বার্থ বিকিয়ে সবগুলো তার স্বার্থটাই দেখবো। এখানে উইন-উইন সিচুয়েশন থাকতে হবে। চুক্তিগুলো তো এরকম ছিল, যেমন আদানির সঙ্গে যে চুক্তিটা, এই চুক্তিটা বাতিল করতে হলে অনেক বড় একটা অ্যামাউন্ট তাদের ডোনেশন দিতে হবে, যেটি এই মুহূর্তে আদানি চুক্তিটা নিয়ে অনেক বিতর্ক আছে। বলা হয়েছে যে এটা মোদির বন্ধু আদানিকে বাংলাদেশ এটা দিয়েছে, একটা উপহার দিয়েছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এখন এই সরকার যদি সম্ভব হয় এটা আনতে পারে, যদিও আন্তর্জাতিক রীতিনীতি মেনটেন করতে পারে। এটা যদি চুক্তি অন্য কোন জায়গায় এসে কোন জায়গায় গিয়ে এটা কিভাবে আপাতত ভালো বলতে পারবেন, এটা কিভাবে বাতিল করা যায় সে চেষ্টা করতে পারে। আমি বলতে চাচ্ছি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের 1 বিন্দু স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কের তো প্রয়োজন নেই। ভারতের সাথে আমরা প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবো, আমরা হোস্টাইল রিলেশন কখনোই চাইবো না। আমরা চাইবো না যে কোনো একটা সরকার আসো তাদের সাথে তাদের শুধু প্রীতি থাকবে, অন্য সময় থাকবে না, তা তো না। আগামীতে যদি বিএনপি আসে বা জামাত আসে, যে থাকুক, তারা সেই ধরনের রিলেশন তারা মেনটেন করুক, আমরা সেটাই চাইবো। আমরাও তাদের বিরুদ্ধে, তাদের সরকার এখানে বাংলাদেশে বসে বসে ভারত বিরোধী যে স্লোগান দেওয়া হয়, এই দিল্লি না ঢাকা, হ্যাঁ, এই সমস্ত ফাও মানে চিৎকারের কোনো মানে নেই। আমরা মনে করি যে ইন্ডিয়া পাকিস্তান দুইটাই আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব সুলভ, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে স্বার্থ সংশ্লিষ্ট। তো এই জায়গায় আপনি যে প্রশ্নটা করছেন শেখ হাসিনাকে আনা এত সহজ কিনা, আমার দৃষ্টিতে খুব কঠিন হবে, অ্যাজ লং এজ ভারত সহযোগিতা না করে। এই বিষয়ে আমরা পরিষ্কার। আমি আরেকটি প্রশ্নে যেতে চাই। এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচি ঘিরে গাড়ি, রেল সহ বিভিন্ন স্থানে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ ঘটেছে। রাজনীতিতে এই ধ্বংসাত্মক পন্থাই কেন বারবার ফিরে আসে? কারণ আছে যে বাংলাদেশে তো আপনি স্বাভাবিক আন্দোলনের কোনো ইয়ে রাখেন না। কারণ আপনি যদি স্বাভাবিক আন্দোলনের রাখেন, তাহলে আওয়ামী লীগ এজিটেশন, তার ক্ষোভ প্রকাশ করার তো একটা জায়গা থাকতে হবে। নাগরিকের ভোগান্তি করে, এবং আজকে একজন মারা গিয়েছে ওই সময়। আমি আপনাকে এটা বলছি, আপনি যদি কোনো রাজনৈতিক দলের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করার যদি স্বাভাবিক রাস্তা না রাখেন, তারা যদি নিষিদ্ধ করে দেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখেন, তারা হাইড হয়ে যায়, তাহলে তো সে তো ভিন্ন পথ খুঁজবে, সে তো ধ্বংসাত্মক কার্যক্রমে যাবেন। আপনার এখানে যে সবচেয়ে বড় ভুল যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, তখন আপনি নিজেই বোকার মতো থাকেন। কারণ আপনি রাজনৈতিক দল যদি খোলা থাকে, যেমন বিএনপি যখন ছিল, বিএনপি কি করতো? বিএনপি কি 16 বছর আন্দোলন করেছে না? এই 16 বছরে যখন স্মুথলি করতে দেওয়া হয়েছে, তাদের পল্টনে করতে চেয়েছে, আমাকে শেষ করতে দেন। বিএনপি শেখ হাসিনার বিরুদ্ধে খুব ভালোভাবে আন্দোলন করেছে। আপনি যেটা বলতে চান যে আন্দোলন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, এখনো আমি সেই কথাই বলছি। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ থাকবে না, আওয়ামী লীগ তার মতো আন্দোলন করবে। আর আপনি সরকার হিসাবে আপনি বোকা যদি না হন, তাহলে এটা করতে দেবেন। কারণ এটা যখন করতে দেন, তখন আপনি এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারও করতে পারেন। এই যেটা আপনি বলতেছিলেন, বিএনপিকে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে পেরেছে? কারণ আপনি সারফেসে আছেন, আপনি তো আর জঙ্গি দল না। তখন আপনি যখন জঙ্গি দল না, তখন মির্জা ফখরুল থেকে শুরু করে আমি মনে করেন যাদের মনে করছি যে আন্দোলনের সাথে এদেরকে ধরতে হবে, তখন ধরেন। এটাও তো গণতান্ত্রিক পদ্ধতির একটা লক্ষণ। কিন্তু আপনি যখন আমাকে রাজনীতি করতে দেবেন না, তখন আপনি এরকম স্বৈরতান্ত্রিক আন্দোলন দেখবেন। এটা বাংলাদেশের ক্ষেত্রে না, এটা সব দেশের ক্ষেত্রে। যখন আপনি আমাকে নিষিদ্ধ করবেন, তো জঙ্গি কার্যক্রমকে আপনি উৎসাহ দিচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই ফাইমা নাসরিন মুন্নি। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন এই রকম সংবাদ আমরা কয়েক মাস ধরেই শুনছি। সামনের সপ্তাহে আসছেন। নির্বাচন খুব সন্নিকটে, এবং এখন একটি ব্যাপার আলোচনায় এসেছে যে উনি তো মানে ভোটার হতে পারেননি এখনো, কারণ এই ডিজিটাল যখন ভোটার প্রক্রিয়া হয় তখন তিনি দেশের বাইরে ছিলেন 2008 সালে যখন এই প্রক্রিয়া করা হয়।
তফসিল ঘোষণা হবার পরে নির্বাচন কমিশন একটি জারি করেছে, তফসিল ঘোষণা হওয়ার পরে নতুন করে আর ভোটার হবার সুযোগ থাকবে না। এই জায়গাটায় একটা ঝুঁকি থেকে যায় কিনা, কারণ উনি তো এখনো আমরা নির্দিষ্ট দিন তারিখ জানি না কবে আসবেন। বগুড়ার একটা আসন থেকে উনি নির্বাচন করবেন সেই ঘোষণাটা আছে। নির্বাচন কমিশন যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, তফসিলের আগে মানে ওই পর্যন্ত উনি ভোটার হতে পারবেন, সেখানে আইনগত কোনো বাধা কোনো কিছুই নেই। উনি আসবেন, ইনশাল্লাহ আসবেন। আর আমাদের দেশনেত্রী উনি তো 3টা আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, কাজেই এটা নিয়ে ওই রাগঢাক গুড়গুড়ের কিছু নেই। আচ্ছা, যে যখন উনি আসবেন তখন সবাই দেখবেন ওনার উপর দিয়ে 1/11-এর সময়ে যে ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন গেছে। উনি তো এমন না যে খুব সুখে উনি আছেন ওখানে, না, উনি ওখানে নির্বাসিত জীবনযাপন করেন। ওনাকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারটা যখন ছিল তখন ওনার যে পাসপোর্ট রিনিউ করতে দেওয়ার পরে সেই পাসপোর্ট আর কোনোদিনও ওনাকে তো ফেরত দেয়নি। আপনি নিশ্চয়ই জানেন এগুলো। কাজেই উনি আসবেন, নির্বাচন করবেন ইনশাল্লাহ। যদি সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামীতে সরকার গঠন করবে, এটা আমরা চাই, এটা আমাদের একটা লেজিটিমেট এক্সপেকটেশন আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটি সংবাদে একটু দৃষ্টিপাত করতে চাই, সেটি হচ্ছে হঠাৎ করে ঢাকা 10 আসন ঘিরে অস্বাভাবিক বরাদ্দের একটি সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। ঢাকার 274টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, তার 273টি হচ্ছে ঢাকা 10 আসনের মধ্যে পড়েছে। কয়েকদিন আগে আমাদের একজন উপদেষ্টা সেখানে ভোটার হয়েছেন, ওখান থেকে নির্বাচন করবেন বলে। আসিফ উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা তো উপদেষ্টা। জি, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন যে এইটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় কিনা। এখন আপনি সরকারেও আছেন, বলে না আপনি গাছেরও খাবেন তলারও কুড়াবেন। এখন যে সরকারে অলরেডি হি ইজ সিটিং, সে ওখানে আছে সরকারে। এখন বলা হচ্ছে যেমন রাজনৈতিক এনসিপি কোনো দলকে কিংস পার্টি, মানুষ বলছে রাজার দল। কেন? কারণ সেই রকম বিশেষ সুযোগ সুবিধা তারা পাচ্ছে, মানুষ দেখছে। এখন বিশেষ উন্নয়ন বরাদ্দ, হঠাৎ করে ঢাকা 10-এ ভোটার হওয়া এবং সেই সাথে এগুলো তো বিশেষ সুবিধা এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনি যেটা বলেছেন, আমি তো মনে করি রাইটলি বলেছেন। কারণ উনি সরকারের অংশ থাকা অবস্থায় আসন্ন নির্বাচনে উনি কি করে আবার এখন প্রার্থী হবেন? প্রার্থী হয়ে উনি সেখানে ওই মনোনয়ন নিয়ে আবার নির্বাচন করে, তাহলে আপনার লেভেল প্লেইং ফিল্ডটা কাকে বলে? লেভেল প্লেইং ফিল্ড আমরা যে বলি, আমার আর আপনার জন্য ওনার দিকে যদি একটু উঁচু থাকে যে উনি খুব সহজেই পাটা দিতে পারবে, আর আমার দিকে এমন নিচু যে আমি পাটা দিলে মানে স্লিপ করে আমি পড়ে যাচ্ছি, এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? তাহলে আমি মনে করি ওনার নাম আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। জি, ওনার বেলায় উনি খুব সুবিধাজনক একটা অবস্থানে আছেন, অসম্ভব সুবিধাজনক। যেই সুবিধাজনক অবস্থানে অনেক কিছু চাইলেই পাওয়া যায়, সেটারই বোধহয় একটা নজির বিশেষ উন্নয়ন বরাদ্দ। এই উন্নয়ন এই শব্দটা সাধারণ মানুষ যেমন করে ভারত বিরোধিতায় আছে আমাদের দেশের মানুষ, যে কারণ আছে, যথেষ্ট কারণ আছে। কারণ সীমান্ত হত্যা থেকে শুরু করে আরো বহু যে আমাদের উপর যে একটা কর্তৃত্ব চাপিয়ে দেয়া, ইন্টারফেয়ার করা, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, এই জিনিসগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, যেই কারণেই পরিণতি এটা। দেখেন, অস্ত্র মামলার কথা বলেছেন আমার সাথে উনি, আমি না একটু উত্তর দিতে হবে, আমি হতে পারে। দেখেন, শান্তি চুক্তির যে কথা, এটা কখনো কার্যকর হয়নি। হ্যাঁ, এটা জাস্ট ওই যে একটা আই ওয়াশ হয়েছে। আর অস্ত্র মামলার এই মামলা হয়েছে, তারপর কি রেজাল্ট দেখেছেন আপনারা সবাই, যে এখানে কার কি উদ্দেশ্য, কি বিধেয়, ওইটা মানুষ জানে। ওইটা বিএনপিকে কেবল মেলাইন করা, বদনাম করা, ওইটা দুরভিসন্ধিমূলক। দেখেন, ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের ঝুড়িতে সব ডিম রাখার যে একটা ভীষণ রকমের অ্যালিগেশন, অভিযোগ যেটা ছিল, সেটাই আপনার প্রমাণ করেছে। ঢাকা 10 আসন আপনারা ফাঁকা রেখেছেন কার জন্য? এটা যদি এক কথায় বলতে। সেটা আমি বিএনপির যেহেতু
আপনার পলিসি মেকিং এ নই। আচ্ছা। কাজেই এটা আমার জন্য বলাটা কোনো অবস্থাতেই সমীচীন না। এটা সময় এটা সময় বলে দিবে কার জন্য রাখা হয়েছে, কেন রাখা হয়েছে। আপনারা, আমাদের সবার বুদ্ধি আছে, ওই নামটা শুনলেই বাকিটা আপনারা বুঝে নেবেন, বলে দিবেন।